হিন্দু পরিবার আছে দেখছি। দল মত নির্বিশেষে সকল গোত্রের সকল বর্ণের সমস্ত মানুষের সহযোগিতার হাত এই বন্যাগত এই অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সকলের সহযোগিতার হাত বাড়াইতে হবে। তারা অমুসলিম, তারাও এগিয়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি 1 নয় 2 নয় 500 টন খাবার মজুত করে রেখেছেন। এই খাবার তিনি বাজার থেকে সংগ্রহ করে আজকে সকাল থেকে প্যাকেট চলতেছে। মারহাবা বলেন। কয়েক টন খেজুর, তারপরে কয়েক টন চিনি, চিরা, মুড়ি, তেল, লবণ, চাল, আলু, ডাল, বিভিন্ন কিছু বাজার থেকে কিনে নিয়ে গেছেন। স্যালাইন, জরুরি কিছু ঔষধ, এগুলো কিনে নিয়ে গেছেন। 500 টনেরও বেশি। এটা আরো বাড়বে। শাইখ আহমদুল্লাহ হুজুর বলেছেন এটা আরো বাড়বে। আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা দেখি যখনই বাংলাদেশের মুসলিম উম্মাহ বিপদে পড়ে, এদেশের মানুষ বিপদে পড়ে, তখন সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করে, সবচাইতে এগিয়ে যাওয়া এক শ্রেণীর মানুষ, তারা হলো আলেম। বলেন আল্লাহু আকবার। এই জন্য আলেমেরা আগে এগিয়ে যায়। শাইখ আহমদুল্লাহ হুজুর তার আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে 500 টন খাবার নিয়ে তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন। আজকে সন্ধ্যার মধ্যে তারা রওনা করবেন। আলহামদুলিল্লাহ। তো শাইখ আহমদুল্লাহ হুজুরের জন্য আমরা দোয়া করব। আপনারা আস-সুন্নাহ ফাউন্ডেশন অনেকে সহযোগিতা করতেছে। আলহামদুলিল্লাহ। আমরা শাইখ আহমদুল্লাহ হুজুরের জন্য দিল থেকে দোয়া করব। তিনি যেভাবে উম্মতের দরদে একজন আলেম, কে মুসলমান কে অমুসলিম তিনি দেখেন না, যারাই বিপদে পড়ে সব সময় সহযোগিতা করেন। আলহামদুলিল্লাহ। আমরা সব সময় দেখি, এই যে দেখেন বাংলাদেশে এই যে ছাত্র আন্দোলনের যে সমস্ত ভাইয়েরা আহত হয়েছেন, নিহত হয়েছেন, এখনো যারা হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছেন, কারো চোখে গুলি লেগেছে, এই চোখে গুলি লেগেছে, এই অপারেশন বাংলাদেশে হওয়া সম্ভব নয়। এটা সিঙ্গাপুরে হওয়া লাগবে, লন্ডন, আমেরিকা, বিভিন্ন উন্নত রাষ্ট্রে হওয়া লাগবে। ভারতেও এই অপারেশন হয়, কিন্তু বাংলাদেশে এই রোগের চিকিৎসা করা সম্ভব নয়। তারপরেও তারা কষ্ট করে দিন রাত এক করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। অনেক মানুষ চোখ হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন। একজন হাফেজ, আপনারা অনেকেই বলে যে শুধু ছাত্ররা আন্দোলন করেছে, তা না। কয়েকশো হাফেজ আলেম মাদ্রাসার মুহাত্তামিম এই আন্দোলনে জীবন দিয়েছেন। আল্লাহু আকবার। আপনারা বলেন হুজুরেরা কই ছিল? একজন হাফেজের এই হাত গুলি লেগেছে, হাত পুরো কেটে ফেলে দিয়েছে। সে হাফেজ সাহেবকে যখন মিডিয়ার ভাইরা বলতেছে হুজুর আপনার অবস্থা কি, বলে আলহামদুলিল্লাহ, স্বৈরাচার বিদায় নিয়েছে, জালেমের পতন হয়েছে, আমরা খুশি। তখন বলতেছে আপনার এখন অবস্থা কি? অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ। প্রয়োজন যদি হয় আবারও দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আবারও কোনো স্বৈরাচারী জালেমের পতন ঘটানোর জন্য যদি আবারও কখনো লড়াই করা লাগে, সংগ্রাম করা লাগে, আন্দোলন করা লাগে, রাজপথে নামা লাগে, জীবন দেওয়া লাগে, এই আর একটা হাত ওই আন্দোলন করতে গিয়ে দিতে রাজি আছি। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, একটা হাত নাই, সেই মানুষের মন মানসিকতাটা কত মজবুত। এই জন্য যারা আন্দোলনের সামনের সারিতে থেকে ভূমিকা পালন করেছে, এরা এক একটা বীর পুরুষ। আল্লাহু আকবার বলে। এরা কা পুরুষ নয়, এরাই হলো বীর পুরুষ। 1971 সালের যুদ্ধ আমরা দেখি নাই, কিন্তু 2024 সালের এই নতুন স্বাধীনতার এই যুদ্ধ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, কেউ পিছপা হয় নাই। আল্লাহু আকবার বলেন। এদেশ আপনার আমার সবার, এদেশে আলেমেরাও জীবন দিয়েছে। শাপলা চত্বরের সেই 2013 সালে অসংখ্য হাফেজ আলেম মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে রং মাখিয়ে বসেছিল, পরে পুলিশ ধরতে গেছে, দৌড় মারছে। সাবেক প্রধানমন্ত্রী এই কথা বলেছিল। কথা ঠিক কিনা? শেখ হাসিনা সেও বলেছিল যে রং মেখে বসেছিল, এখন হুজুরকে যেই ধরতে গেছে দৌড় মারছে। রং মেখে মানুষ বসে থাকে না, আন্দোলন করার সময় রং কিনে নিয়ে গেছিল। তামাশা করার জায়গা পান না, কত তামাশা, কত রসিকতা এদেশের মানুষের সাথে তারা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন ওনাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। ভাগ্যে তো দেশে থাকাও হলো না। কথা বলেন না কেন? ভাগ্যে তো দেশে থাকা হলো না। এত বড় বড় কথা বললেন, বিদেশিকে আশ্রয় নিয়েছেন, একটু অন্য দেশে যাবেন, সেটাও তকদিরে জুটতেছে না। 1975 সালেও ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল,
এই 2024 সালেও ভারতে আশ্রয় দিল। তার মানে ভারত ব্যক্তি কেন্দ্রিক মহাব্বত বাংলাদেশের প্রতি ছিল। বাংলাদেশের মানুষের প্রতি, জনগণের প্রতি ভারতের কোনো মহাব্বত ভালোবাসা নাই। ভারতের মহাব্বত ভালোবাসা ছিল শেখ হাসিনার প্রতি। কথা কোন ঠিক কিনা? ভারত সত্যিকারে আমাদের বন্ধু না, তারা শেখ হাসিনার বন্ধু হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তারা বাংলাদেশের মানুষের বন্ধু না। আর যদি বাংলাদেশের বন্ধু হইতো তাহলে অন্তত এই ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার কয়েক ঘন্টা আগে বাংলাদেশকে সতর্ক বার্তা দিত যে আমাদের দেশে এত পরিমাণ পানি বেড়ে গেছে, যে কোনো মুহূর্তে বিপদ সীমার অতিক্রম করতে পারে, যে কোনো মুহূর্তে বাঁধটা ভেঙে যেতে পারে। এই জন্য আমরা মনে করতেছি বাঁধটা সংরক্ষণ রাখার জন্য পানিটা ছেড়ে দেওয়া প্রয়োজন। আপনারা কয়েক ঘন্টার মধ্যে চলে যান, আমরা যে কোনো মুহূর্তে পানি ছেড়ে দিতে পারি। একবারও সতর্ক বার্তা দিলেন না, একবারও কোনো SMS পাঠাইলেন না, একবারও কোনো মেসেজ বাংলাদেশকে দিলেন না। এই কথার দ্বারা প্রমাণ হয় আপনারা আমাদের বন্ধু না, বন্ধু না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশকে ডুবিয়ে মারতে চান, বাংলাদেশের মানুষকে বন্যার পানিতে ডুবিয়ে আনন্দ নিচ্ছেন, রসিকতা করতেছেন, মজা নিতেছেন। আল্লাহর আযাব আর গজব যখন আসবে, দিল্লিকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মারতে পারে। কথা বলেন ঠিক কিনা? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য অহংকার করবেন না। অনেক স্বৈরাচারী জালেমেরা অহংকার করেছিল। বাংলাদেশের মানুষকে নিয়ে খেলতামাশা করবেন না। মনে করেছিলেন সংখ্যায় কম, আমরা 18 কোটি জনগণ, কি আর করব, আপনারা 140 কোটি। এই বড়াই দেখান সংখ্যায় কম হতে পারি, কিন্তু ইমানের দিক দিয়ে বাংলাদেশের মানুষের ইমান অনেক মজবুত। কথা বলে ঠিক কিনা? এই বিপদ ক্ষণিকের বিপদ কেটে যাবে, কিন্তু আপনাদের দেয়া আঘাত আমরা চিরকাল মনে রাখবো, কখনো ভুলবো না। কথা বলে ঠিক কিনা? আমরা আপনাদেরকে এত ভালোবাসি, আর বিনিময়ে আপনারা আমাদের জীবন নিয়ে তামাশা করেন, আমাদেরকে দুঃখের গ্লানিতে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেন, পানি সন্ত্রাস দিয়ে বাংলাদেশের নিরীহ মুসলমানদেরকে, এদেশের মানুষকে ডুবিয়ে মারতে চায়। কথা বলে ঠিক কিনা? ভারতের দাঁত ভাঙা জবাব আমাদেরকে দিতে হবে। যত চুক্তি আছে আমাদেরটা আগে বুঝে নেব, ভারতকে 16 আনা বুঝে দেব, আর আমরা আঙ্গুল চুষবো। ওই দিন চলে গেছে। কথা কোন ঠিক কিনা? 50-50 পার্টনারশিপ থাকলে হবে, না হলে নাই। কথা কোন ঠিক কিনা? গরমের মৌসুমে পানি দিতে হবে, বন্যার পানি দিয়ে আমাদেরকে কষ্ট দিতে পারো, আর মৌসুমে, খরার মৌসুমে কেন পানি দাও না দাদা? হ্যাঁ, যুবকেরা আবার ফেসবুকে পোস্ট করতেছে, মজা নিতেছে এদেশের যুবকেরা। কয় আমরা দিলাম কন্যা, তোমরা দিলা বন্যা। যুবকেরা কয় আমরা দিলাম কন্যা, তোমরা দিলা বন্যা। যুবক, এটা রসিকতার বিষয় না, এটা একটা ষড়যন্ত্র, এটা তোমার মনে রাখা লাগবে। সিলেটেও বন্যা দেখা দিয়েছে, চট্টগ্রামে বন্যা দেখা দিয়েছে, এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট ওই অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। চতুর্দিকে বন্যার পানি থই থই। বিশেষ করে সবচাইতে এই মুহূর্তে বেশি বিপদে আছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলের মানুষ। কারণ এখানে ভারত পরিকল্পনা করে বাঁধ খুলে দেওয়ার কারণে আকস্মিক, ভয়ঙ্কর এবং ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এটা হলো পরিকল্পিত বন্যা, এটা হলো ষড়যন্ত্রের বন্যা, এটা হলো পানি সন্ত্রাস। ভারত আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে মারতে চায়। কথা বলে ঠিক? খরার মৌসুমে পানির অভাবে আমরা ফসল চাষ করতে পারি না, চাষাবাদ করতে পারি না, তখন পানি পানি বলে চিৎকার মারি। ফারাক্কার বাঁধ খুলে দেয় না, তিস্তার পানি আমাদেরকে দেয় না। আর বন্যার সময় আমাদের পানির প্রয়োজন নাই, নিজের দেশের পানি ধোয়ার জায়গা নাই, আর ওরা তখন নিজের দেশ বাঁচানোর জন্য, নিজের দেশের জনগণ বাঁচানোর জন্য বাঁধ খুলে দেয় গভীর রাতে ষড়যন্ত্র করে, যাতে মানুষ সবগুলো মারা যায়। ভারত পরিকল্পিতভাবে বাঁধ খুলে দিয়েছে। কথা বলেন ঠিক না? আবার অনেকে বলতেছেন হুজুর ভারত চতুর্দিকে বাঁধ দিয়ে রাখছে, যদি সব বাঁধ খুলে দেয় তো বাংলাদেশের মানুষ পানিতে ডুবে মারা যাবে। ভারতের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করতে পারবেন না, ভারতের বিরুদ্ধে কোনো কথা বলে লাভ হবে না। এজন্য ভারত যা বলে এটাতেই আপনাদের কল্যাণ। বড় বড় কথা আমাদেরকে বুঝায় বলে। আমরা বলতে চাই বাদ দেওয়ার প্রয়োজন কেন হলো? নদীর পানি নদীর মতো যদি চলতো তাহলে এই ধরনের ভয়ঙ্কর বন্যা প্রত্যেক বছর ভারতেও দেখা দিত না, বাংলাদেশেও দেখা দিত না। এই পানিকে থামিয়ে রাখার জন্যই তো একটা ষড়যন্ত্র। কথা বলে ঠিক।